আজকে আমি এমন একটা ঘটনা বলবো, যে ঘটনাটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে যারা সত্যিকারের তান্ত্রিক হয়, যাদের ভিতরে সত্যি সেই ক্ষমতা থাকে, তন্ত্রের বল থাকে, জ্ঞান থাকে, ভগবানের আশীর্বাদ থাকে, এবং যে সত্যিকারের ধ্যান করে সাধনার মাধ্যমে তান্ত্রিক হয়েছেন, তাদের কতটা ক্ষমতা থাকে। তারা কিন্তু একেবারে মৃতপ্রায় মানুষকেও বাঁচিয়ে তুলতে পারে, বড় বড় বিপদকে কাটিয়ে দিতে পারে। এক কথায় বলা যেতে পারে তারা অসাধ্য সাধন করে। আজকের ঘটনাটা আমাকে যিনি পাঠিয়েছেন, সেই ঘটনাটা কিন্তু তাদের পরিবারের একটি ঘটনা, এবং যেখানকার ঘটনা আমি বলছি সেখানকার কিছু কিছু মানুষ কিন্তু আজও সাক্ষী আছেন সেই ভয়ঙ্কর ঘটনার। এই ঘটনাটা শুনলে আপনারা বুঝতে পারবেন যে এখন আমরা অনেক সময় অনেক সোশ্যাল মিডিয়াতে দেখি অমুক তান্ত্রিক, অমুকে এই, তমুকে সেই, তার এই ক্ষমতা আছে, এটা করলে এটা হবে, ওটা করলে সেটা হবে। কিন্তু একটা সময় ছিল যখন এই সোশ্যাল মিডিয়া ছিল না, এত দেখনদারিও ছিল না, কিন্তু সেই সময় ছিল বেশ কিছু মহাপুরুষ যারা তাদের তন্ত্র বলে, সাধনার জোরে সত্যিকারই অসাধ্য সাধন করত। আজও হয়তো সেরকম মানুষ আছেন, কিন্তু তারা কখনোই সোশ্যাল মিডিয়ায় আসে না, তারা সবসময় কিন্তু আড়ালে থাকেন, এবং আড়ালে থেকেই তারা হয়তো মানুষের ভালো করেন, এবং তাদের সংস্পর্শে যদি কোনো ভাগ্যবান ব্যক্তি আসে, তাদের জীবনও হয়তো এইভাবেই পাল্টে যায়। আমি সকলকে রিকোয়েস্ট করব, কেউ কোথাও যাবেন না, আজকের ঘটনাটা মন দিয়ে শুনুন। আমি এটুকু বলতে পারি, আপনাদের মন ভরে উঠবে এবং খুব ভালো রকমের একটা পজিটিভিটি আপনারা কিন্তু আপনাদের জীবনে পাবেন। নমস্কার শ্রোতা বন্ধুরা, ভূত ভগবান চ্যানেলে আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা রাখছি সবাই খুব ভালো আছেন, আনন্দে আছেন, সুস্থ আছেন, এবং ভূত ভগবান চ্যানেলের ঘটনা মন দিয়ে শুনছেন। সত্যি যদি আপনাদেরকে আমাদের চ্যানেলের ঘটনাগুলো ভালো লাগে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, ভিডিওগুলোকে লাইক করবেন, আর ফেসবুক, হোয়াটসঅ্যাপের মাধ্যমে ঘটনাগুলো একটু সকলের সাথে শেয়ার করে দিন। এটুকুই বলার ছিল। এবারে চলে যাচ্ছি আমি সরাসরি আজকের ঘটনায়। এখন আমি যে ঘটনাটা আপনাদের সামনে বলতে চলেছি, সেই ঘটনাটা আমাকে যে লিখে পাঠিয়েছে তার নাম হলো পৃথা। পৃথা আমাকে ঘটনাটা লিখে জানিয়েছে এবং রিকোয়েস্ট করেছে যেন আমি ভালো করে গুছিয়ে আপনাদের সামনে ঘটনাটা বলি। তো অবশ্যই আমি সেই চেষ্টা করছি। ও জানিয়েছে যে ওদের বাড়ি হচ্ছে দক্ষিণ 24 পরগনা জেলায়। ওদের যে পূর্বপুরুষ তারা অ্যাকচুয়ালি জমিদার ছিলেন, তো ওরা হচ্ছে সেই জমিদারেরই বংশধর। কিছু কিছু জিনিস আমি এখানে ছোটোখাটো, যেগুলো আমি রিভিল করবো না, বিশেষ কয়েকজনের নাম বা সেই পাড়াটার নাম, যেহেতু এটা একটা ওদের পারিবারিক ঘটনা, তো সেই জন্য আমি ছোট ছোট কিছু জিনিস যেগুলো রিকোয়েস্ট করেছে রিভিল না করতে, তো আমি সেই কটুকু রিভিল করবো না, বাকি আমি সবটাই আপনাদেরকে বলছি। এবং আপনারা যারা দক্ষিণ 24 পরগনাতে এই ঘটনাটা শুনছেন, হয়তো কেউ কেউ এই পরিবারের এই ঘটনাটা জেনেও থাকতে পারেন। তো ও যেটা লিখেছে আমি সেভাবেই আপনাদেরকে বলছি। তো ওই যে বললাম, ওদের পূর্বপুরুষ ছিল জমিদার, এবং প্রথমে যে ঘটনাটা ঘটে সেটা কিন্তু দাদুর সাথে ঘটেছিল। তো ওর দাদুর নাম ছিল মণিরতন। এবার মণিরতন বাবুর যিনি বাবা ছিলেন, মানে পৃথার দাদুর যিনি বাবা ছিলেন, তো তিনি ছিলেন মানে খুব শিক্ষিত একজন ব্যক্তি, এবং যেহেতু সেই সময় ব্রিটিশ শাসন তখনও ছিল, তো যেহেতু খুব ওনার দাদু বাবা শিক্ষিত ছিলেন, তো তিনি কিন্তু ব্রিটিশ সাহেবদের সাথে কাজ করতেন, এবং ব্রিটিশ সাহেবদের সাথে শুধু কাজ করতেন তাই নয়, তাদের সাথে উনি অনেক জায়গায় জায়গায় যেতেন, ঘুরে ঘুরে কাজ করতেন, ইভেন উনি ব্রিটেনেও গেছিলেন কাজ করার জন্যই। তো বুঝতেই পাচ্ছেন যে সেই সময়কার একটা অভিজাত বাড়ি ওনাদের দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, হুগলিতে বিভিন্ন জায়গায় কিন্তু অনেক সম্পত্তি ছিল। এবার সেই মানে ব্যক্তিরই ছিল 4 মেয়ে 1 ছেলে, এবং এই ছেলেটি হচ্ছে পৃথার দাদু মণিরতন। মণিরতন বাবু ছোটবেলা থেকেই প্রচণ্ড ইন্টেলিজেন্ট ছিলেন, মানে ওনার যে মেয়েরা ছিল, মেয়েদেরকেও উনি ওনার বাড়িতে আর কি একজনকে ডেকে উনি পড়াশুনো শিখিয়েছেন। যেহেতু ওই যে বললাম যে ওনার দাদুর যে বাবা ছিলেন, তার ফ্যামিলিরা মানে যেহেতু প্রচণ্ড পড়াশুনো ওরিয়েন্টেড ছিল, তো সেই যুগেও সেই সময় মানে বুঝতেই পারছেন পৃথার দাদুর বাবার কথা আমি বলছি, তাহলে সেটা অনেক বছর আগেকার কথা, বাট সেই সময় হলেও উনি কিন্তু
মানে যেহেতু ব্রিটিশ সাহেবদের সাথে ওনার ওঠা বসা ছিল, তো উনি এটুকু বুঝতে পারতেন যে পড়াশুনোটা কিন্তু ছেলে এবং মেয়ে উভয়ের পক্ষেই দরকার। এবার তখনকার সময় এত তো আর স্কুল ছিল না, এবং স্কুল থাকলেও সেখানে মেয়েদেরকে ভর্তি করা হতো না সে অর্থে, কারণ সেই সময় সমাজটা ব্যবস্থাটা অন্য রকমের ছিল, অধিকাংশ মেয়েই পড়াশুনো করার জন্য স্কুলে যেত না। তো বাড়িতে একজন টিচার মেয়েদেরকে পড়াতে আসতো। কিন্তু এই মণিরতন বাবুর বাবা তিনি খুব চাইতেন যে তাদের মেয়েরা যেমন কিছুটা হলেও অক্ষর জ্ঞান তাদের থাকুক, এবং ওনার ছেলেকে নিয়ে ভীষণ আশা ছিল। উনি চেয়েছিলেন যে ওনার ছেলে ব্যারিস্টার হোক, কারণ ওদের পয়সাও প্রচুর ছিল। আর যেহেতু ওই যে বললাম যে ব্রিটিশ সাহেবদের সাথে যেহেতু ওঠা বসা অনেকটাই ছিল, তো উনিও চাইতেন যে ব্রিটিশরা যেভাবে কথা বলে, তাদের চালচলন যেরকম, তাদের ফ্যামিলিতে তারা বড় মানে শিক্ষা দীক্ষা নিয়ে অনেকটা ভাবে। তো উনি চেয়েছেন যে ওনার ছেলেও যেন সেরকম প্রচণ্ড শিক্ষিত হয়, অনেক পড়াশুনো করে। এবং ভাগ্যক্রমে মণিরতন বাবু অর্থাৎ এই পৃথার দাদু কিন্তু খুব ইন্টেলিজেন্ট ব্যক্তি, খুব মেধাবী ছিলেন। এবং ওনার টিচার যারা ছিলেন স্কুলে, তারা পর্যন্ত বলতো যে এই ছেলেটা সত্যিই একদম অদ্বিতীয়, একে একবারে বেশি কোনো কিছু দুবার বলতে হয় না। উনি অঙ্ক ভীষণ ভালো করতেন, জটিল জটিল অঙ্ক উনি করে দিতেন। এবং খুব ছোটবেলা থেকেই উনি কিন্তু ইংরেজি ভাষায় খুব দক্ষ ছিলেন। এখন যেমন অনেক ছোটবেলা থেকে মানে যাকে বলা হয় প্রথম থেকে ইংলিশটা যেমন শেখানো হয়, তখনকার সময় তো সেটা ছিল না। বাট সেটা হলেও এই মণিরতন বাবু খুব ভালোভাবে ইংরেজি ভাষাটাকে খুব অল্প সময় রপ্ত করেছিলেন। এবং কখনো কখনো কি হতো, যেহেতু ওনারা জমিদার ছিলেন, ওনাদের বাড়িতে মাঝে মধ্যেই ব্রিটিশ সাহেবদের মধ্যে কেউ কেউ হয়তো আসতো নৈশভোজনের জন্য, তো তখন মানে ওইটুকু ছেলে সে কিন্তু রীতিমতো ইংলিশে সুন্দরভাবে কনভারসেশন করতে পারত। এবং সেই সাহেবরাও কিন্তু বলতো যে তোমার ছেলেকে কিন্তু তুমি ব্যারিস্টার করো, এবং পড়াশোনার জন্য যদি কোনো হেল্প লাগে, যা কিছু হয় আমরা তোমাকে বলে দেব। তো পরিবারের সকলেরই কিন্তু প্রচণ্ড আর কি একটা আশা ছিল মণিরতন বাবুকে নিয়ে। এবার আমি ওনার দর্শনের কথা বলি। মণিরতন বাবুর মা ছিলেন অপূর্ব সুন্দরী একজন মহিলা। পৃথা যেটা লিখেছে যে ও ছবি দেখেছে, মানে ওর সেই ঠাকুমা মানে অপূর্ব সুন্দরী ছিলেন। মানে যেমনি তার গায়ের রং, তেমনি তার চেহারা, তেমনি তার চুল, তেমনি তার চোখ, নাক, মুখ ভীষণ সুন্দরী ছিলেন। ওনার মেয়েরাও খুব সুন্দর হয়েছিল, কিন্তু ওনার ছেলে অর্থাৎ এই মণিরতন বাবু কিন্তু মানে একদম হুবহু বলা যায় ওনার মায়ের মতোই সুন্দরী ছিলেন। মেয়েরাও সুন্দর ছিল, কিন্তু মেয়েরা মায়ের মতো অতটা সুন্দর ছিল না। কিন্তু মণিরতন বাবু ছিলেন অপূর্ব সুন্দর দেখতে, একদম সুদর্শন পুরুষ বলতে যেরকম বোঝায় সেরকম, ভীষণ ভালো দেখতে। তো সবাই বলতো যে মানে মণিরতন বাবুর মুখটা এতটাই সুন্দর ছিল, তার চেহারা বলুন, তার গায়ের রং, চুলগুলো কোঁকড়ানো, ভীষণ সুন্দর দেখতে। তো বুঝতেই পারছে ছেলেটাকে দেখতে সুন্দর, তার প্রচণ্ড প্রতিভা, পড়াশুনোয় প্রচণ্ড ভালো, মেধাবী এত। তো সব কিছু মিলিয়েই পরিবারের লোকেদের না মানে খুব আদরের ছিল, মেয়েদেরকেও খুব আদরে ভালোবাসায় মানুষ হয়েছিল। আর মণিরতন বাবু মানুষের সাথে খুব ভালোভাবে না মানে কমিউনিকেট করতে পারতো, কথাবার্তা খুব ভালো ছিল এবং খুব ভালোভাবে কথা বলতে পারতো, সব কিছু খুব ভালো চলছিল। এবার বুঝতেই পারছেন যে এখনকার দিনে যেরকম বিষয় সম্পত্তি বেশি হলে যেমন একটা সেই বিষয় সম্পত্তি এদিক ওদিক হয়ে যাওয়া, বা অন্য কোনো জ্ঞাতি গোষ্ঠী সেই সম্পত্তি নেওয়ার একটা ধান্দা অনেক সময় করে থাকে, সেইগুলো যেমন এখন আছে, আগেও ছিল এবং আরও বেশি করেছিল। তো সেরকমই ওনাদের কিছু জ্ঞাতি গোষ্ঠী ওনাদেরই কিছু সম্পত্তি মানে নিজেদের দখলে নেওয়ার চেষ্টা করে। এবার যেহেতু মণিরতন বাবুর বাবা খুব মানে খুব বড় একজন ব্যক্তি ছিলেন, উনি বললাম যে ওনার যথেষ্ট ক্ষমতা ছিল, অভিজাত ছিলেন, তো ওরা না ঠিকভাবে মানে যে জ্ঞাতি গোষ্ঠীরা আর কি ওনাদের ক্ষতি চাইতো, বাট সেভাবে করতে পারছিল না। তো যেটা প্রবলেম হলো সেটা হচ্ছে যে ওদের কিছু জমি জায়গা সেটা সেই আত্মীয় স্বজনরা তাদের নিজেদের নামে ভুয়োভাবে করে নিতে চাইল। এবার বুঝতেই পারছেন জমি জায়গা বিষয় সম্পত্তি এগুলো তার কেউই ওইভাবে ছেড়ে দেয় না, ছেড়ে দেওয়া যায়ও না। তো যথারীতি সেটা নিয়ে ঝামেলা শুরু হলো। এবার এই যে যখন বিষয় সম্পত্তি নিয়ে ঝামেলা শুরু হলো, সেটা বেশ কিছুদিন ধরে চলল। এবার ওই যে জ্ঞাতি গোষ্ঠী ছিল, এই ঝামেলা চলাকালীন তাদের বাড়ির একজন মারা গেলেন, মানে একটা ছেলে আর কি সেই বাড়ির মারা গেল। সে কিন্তু
একটা কোনো রোগের জন্যই মারা গেছিল। তার সাথে কিন্তু এই পারিবারিক অশান্তি বা এইসব বৈষয়িক বিষয় নিয়ে যে ঝামেলা চলছিল, তার সাথে কিন্তু ওই ছেলেটির মারা যাওয়ার কোনো সম্পর্ক নেই। হ্যাঁ, একটা ঝামেলা চলছিল ঠিকই, এবং যেটা পৃথা লিখেছে যে ওর দাদুদেরই সম্পত্তিটা বেআইনিভাবে ওরা নিয়ে বসেছিল। তারা নিজেদের বলে সেখানে চাষ করছে, ব্যবহার করছে সেই জমি, তো স্বাভাবিকভাবেই তারা বলবেই। তো যাই হোক, এসব ঝগড়া অশান্তি চলছিল, সেই সময় ওদের বাড়ি ছেলেটি মারা গেল। এবার সেই যে ছেলেটি মারা গেল, তাতে কিন্তু এদের রাগ আরও বেড়ে গেল, যে এদের সমস্ত ভালো ভালো হচ্ছে, এদের পরিবারের এত আয় উন্নতি হচ্ছে, সব কিছু ভালো হচ্ছে, আর আমাদের পরিবারে এরকমভাবে একজন মারা গেল। তো আরও বেশি রাগ চরমে ওঠে, এবং যখন দেখছে যে বিষয়টা হাতের বাইরে চলে যাচ্ছে, এবং মণিরতন বাবুর বাবা কিন্তু প্রচণ্ড বুদ্ধিদীপ্ত একজন মানুষ ছিলেন, তার খুব খারাপ লাগে যে ওদের এভাবে ছেলেটা মারা গেল। তো উনি তখন কি করলেন, উনি বিষয়টাকে একটু সহজ করার জন্য উনি কিছু ব্যাপারটা বলে যে ঠিক আছে তোমরা একদিন আসো, কথা হয়, এবং কিছু জমি জায়গা উনি ওদেরকে এমনি দিয়ে দিলেন। বললেন যে ঠিক আছে, এই ঝগড়া ঝামেলা মিটিয়ে ফেলো, এসব নিয়ে আর কোনো অশান্তি করে লাভ নেই, তোমরা এই জিনিসটা নিয়ে নাও, আমার এইটুকু জায়গা অন্তত ছেড়ে দাও। তো তারপরে যখন ওরা বুঝতে পেরেছে যে এটা নিয়েও যদি এবার ওরা বাড়াবাড়ি করে তাহলে যেটুকু পাচ্ছে সেটুকুও পাবে না, তো ব্যাপারটা ওখানে তখনকার মতো মিটে গেল। এবার তো এদের চলছে জীবন, খুব ফুলে ফেঁপে ওঠা, একদম মানে বিশাল আর কি বিষয় সম্পত্তি। এর মধ্যে হঠাৎই একটা বিষয় হলো, সেটা হচ্ছে মণিরতন বাবু হঠাৎ করেই, যে ছেলেটা এত মেধাবী, যে পড়াশুনো করতো, প্রচুর বই পড়তো, সেই ছেলেটার হঠাৎ করে পড়াশুনো থেকে মন মানসিকতা একটু আস্তে আস্তে দূরে চলে যেতে লাগলো। মানে যে ধরুন খুব স্টুডিয়াস, যে ধরুন পড়াশুনো করতে খুব ভালোবাসে, হঠাৎ করে অমনোযোগী হয়ে গেল। এবার এইটা তো খুব নতুনত্ব কিছু না। অনেক সময় হয় যে অনেকে পড়াশোনায় খুব ভালো হয়, কিন্তু হঠাৎ করেই সেই পরিমাণ কনসেন্ট্রেশনটা সে দিতে পারে না। তো ওনার বাড়ির লোকও ভাবলো যে হয়তো বড় হচ্ছে, কোনো না কোনো হয়তো চিন্তা ভাবনা মাথায় এসেছে, সেই জন্য হয়তো পড়াশোনার থেকে একটু বিমুখ হয়ে গেছে। এবার সেটাও অতটা বড় ব্যাপার ছিল না, বাট যেটা ট্রিগার করলো সেটা হচ্ছে যে মণিরতন বাবুকে এত সুন্দর দেখতে, ফর্সা, সে মানে সব দিক থেকেই ভীষণই ভালো, সেই ছেলেটা কেমন যেন দিন দিন খাওয়া দাওয়াটা কমিয়ে দিল। মানে নর্মালি ও যতটা খেত, তো সেই পরিমাণ খাওয়াটা সে খাচ্ছে না। এবার এক আধ দিন হতেই পারে যে মানুষ ঠিক মতো খেতে পারলো না বা ইচ্ছে করলো না, বাট মণিরতন বাবুর ক্ষেত্রে যেটা হলো, উনি মানে একদম ড্রামাটিক্যালি খাওয়া দাওয়াটা ওনার কমতে লাগলো, এবং একটা সময় এলো যখন উনি দিনে একবার খাচ্ছেন, এবং ওই কয়েকদিনে ওনার শরীর পুরো ধসে গেল, চেহারা ভীষণ খারাপ হয়ে গেল, সেই ফর্সা রঙটা যেন চেপে গেল, চোখের নিচে কালি পড়ে গেল, সেই সুন্দর কোঁকড়ানো চুলগুলো যেন কীরকম হয়ে গেল। এইটা যখন হয় তখন বাড়ির লোক ভাবছে যে কী হলো ব্যাপারটা। তো যাই হোক, ওনাকে কলকাতায় আনা হলো, ডাক্তার দেখানো হলো, কিন্তু ডাক্তার কোনো রোগ ধরতে পারলো না। ডাক্তার বলছে যে না, এটা তো ওনার কোনো রোগ বলে মনে হচ্ছে না, কিছুদিন পরে হয়তো ঠিক হয়ে যাবে। বাড়ির লোকও ভাবলো যে ঠিক আছে, কিছুদিন পরে ঠিক হবে। তো ওনাকে পথ্য খাওয়ানো শুরু হলো, বিভিন্ন ধরনের পথ্য, কিন্তু সেই পথ্য খাইয়েও অ্যাকচুয়ালি লাভ কিছুই হলো না। যত দিন এগোতে লাগলো, মণিরতন বাবুর শরীর কিন্তু ভাঙতে লাগলো, এবং শুধুমাত্র শরীর ভাঙতে লাগলো তাই নয়, মানুষটার খাওয়া দাওয়া পর্যন্ত প্রায় উঠে যাওয়ার দশা। মানে ওনার মা বিভিন্ন রকমভাবে খাবার গুলে ভাত জলের মধ্যে দিয়ে সেটাকে চটকে যেভাবে বাচ্চাদের খাওয়ায়, একদম সেরকম করে একটু একটু করে মুখে খাবার দিয়ে দিত। এবং বুঝতেই পারছেন, একটা মানুষ যদি খাওয়া দাওয়া ছেড়ে দেয়, জল খেতে না চায়, তার পক্ষে বেশি দিন নিজের পায়ে হাঁটাচলা করা, স্বাভাবিক কাজকর্ম করাটা সম্ভবপর নয়। তো মণিরতন বাবুর ক্ষেত্রেও কিন্তু এটাই হলো। উনি একেবারে বিছানা নিলেন। একটা জোয়ান ছেলে, তার বয়স তখন খুব বেশি নয়, ওই 15-16 এরকম হবে, 16-17, সে বিছানায় পড়ে রয়েছে, এবং তার প্রায় আধা সময় তার হুঁশই থাকে না। তাকে কোনো রকমে তার মা একটু গুলে একটু দুধ খাওয়াচ্ছে, কি একটু খাবার খাওয়াচ্ছে, ওইটুকুই, তাও সে খেতে পাচ্ছে না ঠিক করে। অনেক ডাক্তার বুদ্ধি দেখানো হলো, পথ্য খাওয়ানো হলো, বাট এত কিছু করেও সেভাবে না কিছু হচ্ছিল না।
বড় ডাক্তার দেখানোর, যেহেতু ব্রিটিশ শাসন চলে যাওয়ার পরেও তো অনেক ব্রিটিশ লোকজন এখানে তো বহু বছর তারপরেও ছিল, কারণ দেশ হয়তো স্বাধীন হয়ে গেছিল, কিন্তু সমস্ত তাদের যে ব্যবসা বাণিজ্য ছিল, যে কাজকর্ম ছিল, সেগুলো তা চট করে ওভাবে গোটানো যায় না। তো ওনাদের বাড়িতে কিছু ব্রিটিশ সাহেবদের আসা যাওয়া ছিল, তারাও মানে ওনার ছেলের অবস্থা দেখে বলেছে যে ঠিক আছে, আমরা বড় ডাক্তারের সাথে কথা বলার ব্যবস্থা করে দিচ্ছি। কিছু ব্যবস্থাও করা হয়, দেখানোও হয়, কিন্তু ডাক্তারবাবু না কোনো রোগ ধরতে পারছে না। আর তখনকার দিনে ডাক্তাররা কিন্তু মানে এখন যেমন অনেক ধরনের টেস্ট বেরিয়ে গেছে, কিছু হলেই ডাক্তার আগে টেস্ট করতে বলে, সেই টেক্সট ওয়াইজ ডায়াগনোসিস হয়, কিন্তু তখনকার দিনে তো এত টেস্টের ব্যবস্থা ছিল। ডাক্তারবাবুরা প্রচণ্ড সিমটমস দেখেই তাদেরকে রোগ বলতে হতো। বাট ওনারা না মানে যত বড় ডাক্তারই এসছে, তারা কেউই বুঝতে পারছে না যে ওটা জোয়ান ছেলের হঠাৎ করে কি হয়ে গেল। এবং প্রত্যেকটা সময় যখন তাকে জিজ্ঞেস করা হচ্ছে, ছেলেটাকে মানে মণিরতন বাবুকে যখন জিজ্ঞেস করছে যে তোমার কি অসুবিধা হচ্ছে, তো বলছে যে আমি ঘুমোতে পারছি না, আমি খেতে পাচ্ছি না। আর সব সময় মণিরতন বাবুর মনে হতো নাকি যে উনি যেখানটা শুয়ে আছে বা বসে আছে, ওনার পিঠের পিছনে কিছু একটা লাগছে। মানে যখন শুয়ে আছে তখন মাঝে মধ্যে বলতো যে পিঠে কিছু একটা লাগছে, অথচ পিঠে কিছুই নেই, লাগার মতো কিছুই নেই, এরকম আর কি হয়। তো এদিকে তো বাড়িতে যাকে বলে কান্নাকাটি শুরু হয়ে গেছে, কারণ সবাই বুঝতে পারছে যে এভাবে যদি চলতে থাকে ছেলেটাকে বাঁচানো যাবে না একটা সময়। তো এই সমস্ত করে যখন কিছু হচ্ছে না, তখন ওনারা ভাবলো যে ঠিক আছে, আমরা হয়তো ওর নজর লেগেছে, এত সুন্দর দেখতে, মানে সবাই খুব প্রশংসা করে, খুব ভালো বলে। আর বুঝতেই পারছেন জমিদার বংশের ছেলে, তো তার প্রতি অনেকের ঈর্ষা থাকতে পারে, অনেকের রাগ থাকতে পারে। তো তারা নজর কাটানোর জন্য কিছু করলো, তাবিজ পরানো হলো তাকে, অনেক কিছু করা হলো, কিন্তু কোনো কিছুতেই স্থায়ী কোনো ফল হলো না। হয়তো দু একদিন একটু ভালো থাকছে, দু একদিন হয়তো একটু সে খেতে পাচ্ছে, কিন্তু তাতেও সমস্যার কিন্তু কোনো সমাধান হচ্ছে, এবং যা চলছে সেরকমই চলে যাচ্ছে, কিছুতেই কিছু ঠিকঠাক আর হচ্ছে না। বাড়ির লোক তো প্রচণ্ড আর কি দুশ্চিন্তার মধ্যে পড়লো যে কি করা যায়। এবং এরকম করে ধরুন ওদের যেখানে যেখানে জমি জায়গা ছিল, সেখানকার কোনো মন্দির বাদ নেই, কোনো ঠাকুর বাড়ি বাদ নেই যেখানে ওনাকে নিয়ে যাওয়া হয়েছে। মানে অনেকে বলেছে হাওয়া বাতাস লেগেছে, কেউ বলেছে নজর লেগেছে, কিন্তু কেউই না ওনাকে পুরোপুরি সুস্থ করতে পারছে না। হয়তো কিছুদিনের জন্য উনি ভালো থাকছিলেন, বাট আবার কিছুদিন পরে যে কে সেই হচ্ছে। তো মণিরতন বাবুর বাবা তো ভীষণ রকমভাবে ভেঙে পড়লেন। উনি মানে ওনার কাছে মানে উনি মেয়েদেরকেও খুব ভালোবাসতেন, তাদেরকেও খুব ভালোভাবে মানুষ করেছেন, বড় করে বিয়ে দিয়েছেন, কিন্তু তার ছেলের এইভাবে অসুস্থ হয়ে পড়ে থাকা দিনের পর দিন, এটা না উনি কিছুতেই মানতে পারছিলেন না। তো একদিন উনি খুব মন খারাপ করে একেবারে যাকে বলে কাঁদতে কাঁদতে উনি একজনকে বলেন যে আমার এই বিষয় সম্পত্তি, টাকা পয়সা কিসের কাজে লাগছে, আমি যদি আমার ছেলেটাকে সুস্থই না করতে পারি। তো ওনার খুব খারাপ লাগে। তো সেই সময় ওনাকে ওখানকারই একজন, মানে ওনারা যেখানে ছিল সেখানকারই একজন বলেন যে আমি একজনকে জানি, তিনি প্রচণ্ড শক্তিদার, একদম মানে অসীম শক্তিধর একজন তান্ত্রিক। এবং যেহেতু তিনি মা ভবানীর পুজো করতেন, তো ওনাকে তখন ওখানকার লোকেরা ভবাতান্ত্রিক বলতো। এবং ওই দক্ষিণ 24 পরগনার বসিরহাট বলুন বা ওখানকার যে আরও যে জায়গাগুলো রয়েছে, ওখানের কিছু কিছু জায়গার মানুষেরা ওনাকে পুরো ভগবানের মতো শ্রদ্ধা করত। কিন্তু ব্যাপার হচ্ছে, যখন এই মণিরতন বাবুর বাবা জিজ্ঞেস করেন যে তাহলে এনাকে আমি কোথায় পাবো, তখন ওই লোকটি বলে, মানে সে আর কি ওই গ্রামেরই লোক ছিল, তো সে বলে যে জমিদার বাবু, আমি তো জানি না আপনি ওনাকে কোথায় পাবেন, তবে আমি একটা কথা শুনেছি যে ভবাতান্ত্রিক এমনই একজন যে ওনার কথা যদি কেউ শোনে, যদি ওনাকে মনে মনে চিন্তা করে যে ভবাতান্ত্রিক এলে আমি হয়তো উদ্ধার পেতে পারতাম, উনি ঠিক কোনো না কোনোভাবে তার সামনে চলে আসে। তার অর্থ হলো ভবাতান্ত্রিক কোথায় থাকে সেটা কিন্তু কেউ জানে না। মানে উনি মানে একটা আশ্রম বলুন বা কোনো মন্দির বলুন বা ওনার বাড়ি বলুন, এরকম কিছু কারোর জানা নেই। উনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় থাকেন, কখনো উনি কামাখ্যায় থাকেন, কখনো উনি তারাপীঠে থাকেন, কখনো উনি মায়াপুরে থাকেন, মানে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় উনি ঘুরে বেড়ান, কখনো বীরভূমে থাকেন, এইরকম আর কি। উনি এক্স্যাক্ট কোথায় থাকেন সেইটা কেউ জানে না। তো তখন
মণিরতনবাবুর বাবা বলছেন যে এটা আবার কীরকম, আমার ছেলেটার যা অবস্থা তাতে আমরা ছেলেটাকে কোনো রকমভাবে ধরে বেঁধে যাকে বলে ওর প্রাণটাকে আমরা রেখে দিয়েছি, কারণ ও না কিছু সেভাবে খেতে পারে না কিছু করতে পারে, মানে খুবই খারাপ অবস্থা। তো তখন উনি বললেন, দেখুন আমি তো জানি না, আমি জানলে তো আপনাকে নিশ্চয়ই বলতাম, কিন্তু আপনি প্রার্থনা করুন যাতে আপনি ভবাতান্ত্রিকের খোঁজটা পেয়ে যান, উনি কোথায় আছে। তো জমিদার বাবু তার তো অনেক আর কি সোর্স ছিল, তো সে খোঁজ লাগানোর চেষ্টা করলো যে ভবাতান্ত্রিক কোথায় আছে, কিন্তু কোনোভাবেই কোনো জায়গা থেকেই ভবাতান্ত্রিক সেই মুহূর্তে কোথায় ছিলেন সেই ইনফরমেশন কিন্তু পাওয়া গেল না। এখন তো আরও মাথায় হাত যে একটা জিনিস জানা গেল কিন্তু সেটা কাজে লাগানো যাচ্ছে না, কারণ ভবাতান্ত্রিক অ্যাকচুয়ালি সেই মুহূর্তে কোথায় আছে সেটা কিন্তু কেউ বলতে পারছে না। এরপরে যেটা হলো, মণিরতন বাবুর শারীরিক অবস্থার কিন্তু আরও অবনতি হলো, এবং তখন উনি প্রায় জলটুকু ছাড়া, মানে জল, তার সাথে হয়তো ওনার মা একটু কষ্ট করে 2-4 চামচ দুধ খাওয়াচ্ছে, এর বেশি কিন্তু উনি আর কিছু খাচ্ছেনও না, আর সেভাবে কারোর কথার উত্তরও দিতে পারছে না, ভীষণ রকমভাবে দুর্বল, ভীষণ রকমভাবে একটা ড্রাউজি কন্ডিশনের মধ্যে উনি ছিলেন। তো বাড়িতে তো পুরো কান্নাকাটি শুরু হয়ে গেছে, এবং ওনার বাবা পাগলের মতো চারিদিকে খুঁজে খুঁজে বেড়াচ্ছে সেই তান্ত্রিককে, ভবাতান্ত্রিককে, যার কথা উনি শুনেছিলেন। কিন্তু উনি যতজনকে জিজ্ঞেস করেছেন, এবং উনি চারিদিকে অনেক লোকজন পাঠিয়েছিলেন, তাদেরকেও যখন জিজ্ঞেস করেছেন, তারা কেউ কিন্তু ভবাতান্ত্রিক কোথায় আছে, কখন উনি কোথায় আসবেন, কোথায় ওনাকে দেখা যেতে পারে, কেউ ওনাকে বলতে পারল না। এবং সেই সময় নাকি উনি কাঁদতে কাঁদতে, মানে মণিরতনবাবুর বাবা কাঁদতে কাঁদতে সবাইকে বলেছিল যে তোমরা যে যেখান থেকে পারো ওনাকে খুঁজে এনে দাও, তোমরা যা চাইবে, তোমরা যদি আমার থেকে সোনা দানা জমি জায়গা, আমার যদি বাড়িটাও চাও আমি তাও দিয়ে দেবো, কিন্তু আমার ছেলেটাকে আমি সুস্থ করতে চাই। কিন্তু দুঃখের বিষয় কেউ ওনাকে ভবাতান্ত্রিক কোথায় আছে সেই জায়গার কথা বলতে পারল না। তো এদিকে তো ছেলের অবস্থা ভীষণ খারাপ, সারা রাত সবাই জেগে রয়েছে যে কখন কি হয়, এবং ওনার মা তো কাঁদতে কাঁদতে প্রায় অজ্ঞান হয়ে যাওয়ার অবস্থা। এমন সময়, মানে যেদিন আর কি এতটা খারাপ অবস্থা হয়ে গেছে, সেদিনই রাত তখন প্রায় মধ্যরাত বলা যেতে পারে, 1:30-2 বাজে। এমন সময় বাড়িতে, মানে বাড়ির আর কি যে সদর যে দরজা, সেখানে কেউ ঠক ঠক করে আওয়াজ করছে। তো বাড়িতে তো সবাই জেগেই ছিল। তো ওনার বাবা যিনি ছিলেন, মণিরতনবাবুর বাবা, মানে বাড়িতে আরও চাকর বাকর ছিল, তাদেরকে বললো না তোমাদেরকে যেতে হবে না, আমি দেখছি কে, কারণ এত রাতে কেউ তো আসে না, কারোর আসার কথাও নয়। তো উনি যখন বাইরেটায় গেছেন, উনি দেখছেন যে দরজার পাশে একজন ভিক্ষুক বসে রয়েছে। তো সে আর কি একটা ওরকমই দুমড়োনো মচকানো একটা বাটি এগিয়ে দিয়ে বলছে যে আমি কিছু খাইনি, একদম অভুক্ত রয়েছি, আমাকে কিছু খেতে দাও, আমি খিদের জ্বালা সহ্য করতে পারছি না। তো তখন ওই অবস্থায় ওনার মন মেজাজ তো এমনিই ভীষণ খারাপ, তার মধ্যে এরকম মধ্যরাতে একজন ভিক্ষুক এসেছে, তা আবার সে ওই গ্রামেরই সব থেকে যারা অভিজাত যে জমিদার, তারই বাড়ির সামনে এভাবে কড়া নেড়েছে। তো উনি প্রথমে একটুখানি বিব্রত হন যে কী রে বাবা, তারপরে যখন মানে লোকটার মুখটা দেখেন তো ওনার খুব মায়া হয়। তো উনি তখন বলছেন যে ঠিক আছে আপনি দাঁড়ান, আমি দেখছি। তো তখন উনি নিজে ওনার স্ত্রীকে যখন বলেন যেরকম কোনো ভিক্ষুক এসেছে, তো ওনার স্ত্রী বলছেন যে সব খাবারই তো ধরা আছে, তো বাড়িতে তো আর কারোর গলা দিয়ে সেভাবে খাবার নামেনি, তো বেশ কিছুটা খাবার মানে ওনার স্ত্রীকে বলেন যে তুমি তাহলে ওনাকে দিয়ে এসো। তো এটা বলার পরেই জমিদারের কি মনে হয়, উনি বলেন না না থাক, তুমি ছেলের কাছে থাকো, আমি দিয়ে আসছি। এবার সাধারণত যেটা হয়, যেটা পৃথা লিখেছে, যে সেই সময় যেহেতু ওদের বাড়িতে অনেক চাকর বাকর ছিল, তো এই ধরনের ছোটোখাটো কাজ কখনোই কিন্তু বাড়ির জমিদার, বাড়ির কর্তা করতো না। কাউকে কিছু দেওয়ার হলে সেটা বাড়ির যারা চাকর বাকর রয়েছে তারাই দিত। কিন্তু সেদিন উনি মানে যাকে বলে হাল ছেড়ে দিয়েছে, মনটা প্রচণ্ড ভেঙে গেছে, খুব কষ্ট হচ্ছে ওনার। তো উনি একদম প্রচুর খাবার বাড়িতে যেগুলো ছিল সব খাবার নিয়ে গিয়ে ওই ভিক্ষুককে দিয়েছে। তো ভিক্ষুককে দিয়েছে এবং দিয়ে বলছে যে নাও এবার খেয়ে নাও, তুমি বলছো কিছু খাও নি, খেয়ে নাও। তো ওই ভিক্ষুকটা কী করেছে, মানে ওরকম একটা জমিদার বাড়ি,
সেই বাড়ির দরজায় বসেই ওই খাবারগুলো উনি খেতে শুরু করে। এবং এটা দেখে জমিদারের একটু রাগ হয় যে খাবার দিয়েছি ঠিক আছে, তাই বলে দরজাতেই বসে খাবে? দরজাতে কে বসে খায়? তো উনি ভাবলেন যে মানে অন্য সময় হলে হয়তো উনি অনেকগুলো কথাও বলে দিতেন, কিছু বলতেন। তো সেদিন ওনার মনটা এতটাই খারাপ, তো উনি ভাবলেন যে ঠিক আছে থাক, আমার ঘরের সংসারের এই অবস্থা, আমি আর একে কী বলবো। তো শুধু উনি বলেন যে আপনার যখন হয়ে যাবে আপনি যে খাবারের যে উচ্ছিষ্টটা পড়ে রয়েছে সেই উচ্ছিষ্টটা সরিয়ে দিয়ে যাবেন। তারপরে ঘরে ঢুকে উনি ওনার বাড়ির যে চাকর বাকর ছিল তাদেরকে বলে যে উনি চলে গেলে জায়গাটা ভালো করে ধুয়ে দিতে। তো ওরা বলেন হ্যাঁ হ্যাঁ জমিদার বাবু, আপনাকে এটা বলতে হবে না, আমরা করেই দেবো। তো উনি গিয়ে ওনার ছেলের জন্য ঘরে আর কি বসে আছে ছেলের পাশে, যাতে কিছু খাওয়ানো যায় ছেলেটাকে। আর বাড়িতে মানে ওনাদের যে পুরোহিত ছিল সে তার একটা বলেছে যে বাড়িতে একটা পুজো করা হবে, সেই পুজোও আগের দিন হয়ে গেছে। তো উনি শুধু ঠাকুরকে ডাকছে যে ঠাকুর কিছু করো, আমার ছেলেটাকে বাঁচিয়ে দাও। উনি আর ওনার স্ত্রী দুজনেই আর কি কান্নাকাটি করছেন আর এটাই প্রার্থনা করছে। এমন সময় হঠাৎ দেখছে বাইরে, মানে ওনাদের অন্দর মুহূর্তটা তো অনেকটা ভিতরে ছিল, তো বাইরের দিকে দেখছে ওনার চাকর বাকরা কার সাথে বেশ মানে আর কি বেশ ঝগড়া করছে আর কি। তো জমিদার বাবু মানে মণিরতন বাবুর বাবা বাইরে এসেছে। তো বাইরে এসে উনি দেখছেন যে ওই ভিক্ষুকটা ঘরের ভিতরে ঢুকতে চাইছে আর ওনার বাড়ির চাকর বাকরেরা তাকে বাধা দিচ্ছে। তো ওনার ব্যাপারটা বেশ অবাক লাগে, একটু অদ্ভুত লাগে যে খাবার চেয়েছিল, খাবার দিয়েছি, আবার ঘরে ঢুকে এসছে কেন, কি উদ্দেশ্য এর? তো তখন উনি বলছেন যে কি চাই তোমারা, তুমি খাবার চেয়েছো, তোমাকে খাবার দিয়েছি, তোমার কি কিছু অর্থের প্রয়োজন আছে? তো তখন না ওই লোকটা চুপ করে গেছে, মানে ওই ভিক্ষুকটা চুপ করে গেছে। এবং ভিক্ষুকটা যখন চুপ করে গেছে তখন না মানে ওনার একটু সন্দেহ হয় ওনাকে দেখে যে কে এই লোকটা এভাবে এখন কেন এসেছে, এ খাবার চেয়েছিল, খেয়েছে। আমি যখন আর কি এই জমিদার বাবু মণিরতন বাবুর বাবা আর কি তিনি যখন ওখান থেকে বেরিয়ে চলে আসছিল তখন উনি জিজ্ঞেস করেছে আপনার কি আর কিছু লাগবে? তো ভাবছে যে ওনার যদি অর্থের প্রয়োজন হতো উনি তো আমাকে তখনই বলতে পারতেন, আমি তাহলে কিছু অর্থ ওনাকে দিয়ে দিতাম। তো তখন না উনি আর কিছু বলতে একদম চুপ করে স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে। তখন না মানে জমিদার বাবুর কিরকম একটা মনে হয়। উনি তখন ওনার চাকর বাকরদের বলেন তোমরা সবাই ভিতরে চলে যাও। তোমরা ভিতরে গেছে এবং যে মুহূর্তটা ভিতরে গেছে সেই মুহূর্তে ভিক্ষুক বলছে যে জমিদার বাবু, তখন তার গলার ভয়েসটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে। মানে যখন সে খেতে চাইছিল তখন তার গলার ভয়েসটা একদম বৃদ্ধ লোকের যেরকম গলা হয়, কেঁপে কেঁপে যাচ্ছে সেরকম টাইপের লাগছিল, বাট এখন একদম ডিফারেন্ট। সে তখন মানে স্পষ্ট তীক্ষ্ণ দৃষ্টিতে জমিদারের দিকে তাকিয়ে আছে এবং বেশ একটা টান টান গলার স্বরে বলছে যে আপনার ছেলে কোন ঘরে আছে? এটা শুনে না মণিরতন বাবুর বাবা চমকে ওঠে, কি ব্যাপার, আমার ছেলের কথা কেন জিজ্ঞেস করছে? তো তখন উনি না কিছু বলতে পারছেন, ওনার হাত পা কাঁপছে যে কেন ছেলের কথা জিজ্ঞেস করছে। মানে উনি কিন্তু এমনিতে প্রচণ্ড একজন বুদ্ধিদীপ্ত মানুষ, প্রচণ্ড সাহসী, কিন্তু কেন জানি না সে সময় ওনার মানে মনের ভিতরে একটা অদ্ভুত রকমের একটা তরঙ্গ খেলে যায়। এবং উনি যখন একটু ভালো করে দেখলেন, মানে তখন না ওই অন্ধকার, তখনকার দিন তো আর এত জোরালো আলো ছিল না, আর ওনাদের গ্রামে এমনিও কোনো ইলেকট্রিক আলো ছিল না। উনি যখন ভালো করে দেখছেন তখন দেখেন যে যাকে উনি ভিক্ষুক ভাবছে সে অ্যাকচুয়ালি কোনো ভিক্ষুক নয়। তার গায়ে মানে সে লাল রঙের একটা ধুতি পরে, রক্তবস্ত্র পরে রয়েছেন এবং ওনার গায়ের উপরে একটা লাল রঙের কাপড় জড়ানো রয়েছে। এবং বাইরে যখন উনি গেছিলেন তখন উনি অন্ধকারে খেয়াল করেননি যে ওনার গলায় রুদ্রাক্ষের মালা রয়েছে। এবার এইটা যখন জমিদারের চোখে পড়ে উনি না মানে প্রচণ্ড রকমভাবে অবাক হয়ে যায় এবং ওনার যাকে বলে মানে পায়ের তলা থেকে না মানে মাটি সরে যাচ্ছে যে আমি এটা কি দেখছি। এবং উনি এটা ভেবে প্রথমে প্রচণ্ড লজ্জিত বোধ করেন যে উনি এনাকে ভিক্ষুক ভেবেছে, কারণ ওইভাবে একটা বাটি সামনে এগিয়ে দিয়েছে। উনি তখন মানে ওনার চোখে জল এসে যায় এবং উনি হাঁটু গেড়ে বসে প্রণামের ভঙ্গিতে উনি হাত জোড় করে বলেন যে আপনি আমায় ক্ষমা করে দিন তান্ত্রিক, আমি আপনাকে চিনতে পারিনি, আমি ভুল করেছি, আমি আপনাকে ভিক্ষুক ভেবে ভুল করেছি, আপনি আমায় দয়া করে ক্ষমা করে দিন এবং আপনি আমাকে যা শাস্তি হওয়ার দিন, কিন্তু আপনি আমার সন্তানকে বাঁচিয়ে দিন। আমি জানি না আমার ছেলের কেন এরকম অবস্থা হলো,
কিন্তু আপনি আমার ছেলেটাকে বাঁচিয়ে তুলুন। এই বলে উনি তান্ত্রিকের পায়ে গড়িয়ে পড়েন এবং কিছু মুহূর্ত, মানে ওই কয়েক সেকেন্ড হয়তো উনি চুপ করেছিলেন, বাট তারপরে ওই তান্ত্রিক আর কি বলেন যে ওঠো, তুমি কোনো ভুল করনি। আমি তোমার কাছে ভিক্ষুক রূপে এসেছিলাম এবং আমি তখন চেয়েছিলাম যে তুমি আমার ভিক্ষুক বেশের রূপটাই দেখো, তো সেই জন্যই আমি ওই রকম একটা বাটি তোমার কাছে এগিয়ে দিয়েছিলাম এবং তুমি যা দেখেছো তুমি তার মধ্যে কোনো কিছু ভুল দেখোনি, কারণ আমিই চেয়েছিলাম যে তুমি আমাকে ভিক্ষুক রূপে দেখো, তাই তুমি আমাকে ভিক্ষুকই দেখেছো এবং তুমি তাই করেছো। কিন্তু আমি যেটা দেখলাম যে তুমি অত্যন্ত বিনয়ের সাথে আমায় ভিক্ষা দান করেছো, আমায় খাবার দিয়েছো, আমাকে জল দিয়েছো, আমি এতে খুব তুষ্ট হয়েছি। যদি আমি তুষ্ট না হতাম হয়তো এই ভিক্ষুক রূপেই আমি তোমার দরজা থেকে বেরিয়ে চলে যেতাম। কিন্তু তোমার ব্যবহারে, তুমি বাড়ির ভিতর ঢুকে, মানে উনি তো বাড়ির বাইরে ছিলেন, বাট উনি তখন বলেন নাকি যে জমিদার, তুমি বাড়ির ভিতরে ঢুকে তুমি তোমার স্ত্রীকে যেভাবে কথাটা বলেছো এবং তোমার স্ত্রী যেভাবে সব কিছু ব্যবস্থা করেছে, তুমি সেই জিনিস নিজে হাতে করে আমায় দিয়েছো, আমি এতে খুব খুশি হয়েছি। তোমার মন অনেক বড়, তো তুমি কিছু ভুল করোনি, তোমার চিন্তার কোনো কারণ নেই। যদি তুমি এমন কিছু করতে যেটা আমার ভালো লাগতো না, তাহলে কিন্তু আমি এখান থেকে চলেই যেতাম, তুমি আমাকে আর দেখতেই পেতে না। আমি ভিক্ষুক রূপে এসেছিলাম, আমি ভিক্ষুক হিসেবেই চলে যেতাম, তুমি আমায় চিনতেও পারতে না। আমি এখন নিজের রূপে প্রকাশ পেয়েছি, তাই জন্য তুমি আমাকে এভাবে দেখতে পাচ্ছ। এবং এই কথাগুলো যখন উনি শোনেন জমিদার, তখন বলেন আপনি তাহলে সেই ভবাতান্ত্রিক? তখন উনি মিচকি হাসেন এবং উনি বলেন যে আর কাল বিলম্ব করা ঠিক হবে না, তোমার ছেলে যেখানে আছে আমাকে নিয়ে চলো। তো উনি সঙ্গে সঙ্গে উঠে পড়ে ওনাকে প্রণাম করে উঠে ওনাকে নিয়ে যান, এই ভবাতান্ত্রিককে ওনার ছেলে যে ঘরে ছিল, অর্থাৎ মণিরতন বাবু যে ঘরে ছিলেন সেই ঘরে নিয়ে যায়। এবং উনি যে মুহূর্তে ঘরে ঢোকেন, সেই মুহূর্তে উনি জাস্ট ঘরে ঢুকেই উনি একদম স্টিল দাঁড়িয়ে যান, মানে তান্ত্রিক আর ঘরের ভিতরে একদম ছেলের কাছে তখনও যায়নি, উনি দরজার সামনে এসেই দাঁড়িয়ে গেছে এবং উনি এক দৃষ্টে ওনার ছেলের দিকে তাকিয়ে থাকেন, অর্থাৎ মণিরতন বাবুর দিকে তাকিয়ে থাকেন। তো প্রচণ্ড আর কি সবার তো চিন্তা হচ্ছে, দুশ্চিন্তা হচ্ছে যে কী বলবে, কারণ সবাই চাইছে যে অ্যাটলিস্ট সেটা প্রাণে তো বেঁচে যাক। এত ভালো একটা ছেলে, এত উজ্জ্বল যার ভবিষ্যৎ হতে পারত, এত মিষ্টি একটা ছেলে যার কোনো দিন কোনো রোগ জ্বালা কিছু হয়নি, সে কিভাবে এরকম অবস্থায় চলে গেল। তো উনি কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে থাকার পরে উনি একটু কাছে আসেন। কাছে এসে উনি ওনার হাতটা, মানে কপালের উপরে মণিরতনবাবু ডাইরেক্ট ছোঁয়াননি, কিন্তু কপালের উপরে কিছুটা উপরে আর কি হাতটা রেখে উনি বিড়বিড় করে কিছু একটা মন্ত্র বলেন। তো এই মন্ত্রটা যখন উনি বললেন তখন আর কি সবাই ভাবছে যে কি হচ্ছে। তো তখন উনি বললেন যে তোমার ছেলের এখন বিশ্রামের দরকার। আর মণিরতনবাবুর মাকে বললেন যে একটা আর কি উনি মন্ত্রপুত একটা কিছু দেয়, দিয়ে বলে যে এইটা ওকে খাইয়ে দাও। তো তখন ওনার মা বলছেন যে ওকে তো আমি কিছু খাওয়াতেই পাচ্ছি না, ও তো খেতেই পাচ্ছে না। তো তখন উনি বলেন যে মা তুমি ওকে এটা খাওয়াও, দেখবে ও হয়তো পুরো একবারে খেতে পারবে না, কিন্তু কিছুক্ষণের মধ্যে ও এটা খেয়ে নেবে। এবং উনি তখন ওই ঘর ত্যাগ করেন এবং মণিরতন বাবুর বাবাকে বলেন যে জমিদার তুমি আমার সাথে এসো। তো ঘরের বাইরে ওনারা যান এবং মণিরতন বাবুর মা কী করেন, ওই জিনিসটা ওনাকে একটু একটু করে খাওয়ানো স্টার্ট করে। এবং অদ্ভুত বিষয় হচ্ছে যে কিছু খেতে পাচ্ছিল সে কিন্তু অল্প অল্প করে হলেও, ফোঁটা ফোঁটা করে হলেও সেই জিনিসটা খাওয়া স্টার্ট করে। এবার এখানে সব থেকে বড় প্রশ্ন হচ্ছে যে মণিরতন বাবুর হঠাৎ করে কি হয়েছিল। তো জমিদার সে প্রশ্নটাই ওই তান্ত্রিককে করেন, ভবাতান্ত্রিককে। তো ভবাতান্ত্রিককে প্রশ্নটা করার সাথে সাথেই উনি বলেন যে কি হয়েছে সেটা যদি এখন আমি তোমাকে বলি তুমি হয়তো ভীষণ ভয় পেয়ে যাবে, এবং ভয় পাওয়ার মতোই একটা বিষয়। তখন বলছে কি হয়েছে? তখন উনি বলেন যে এটা শুধুমাত্র তোমার ছেলের অসুবিধে হয়েছে বা তোমার ছেলের ক্ষতি হয়েছে তা কিন্তু নয়, যেটা হয়েছে সেটা কিন্তু তোমাদের পুরো পরিবারের উপরে ক্ষতিটা হয়েছে, এবং এই ক্ষতিটা তোমাদেরই একজন নিকট আত্মীয় করেছে। এবার ওই যে আমি আপনাদেরকে বলেছিলাম যে মণিরতন বাবুদের সাথে তাদের এক জ্ঞাতি গোষ্ঠীর জমি বিষয় সম্পত্তি নিয়ে একটা ঝামেলা চলছিল, এবং যেহেতু মণিরতন বাবুর বাবা খুব ভালো মানুষ ছিলেন, তিনি কিন্তু
আর ওই বাড়ির একটাই ঝামেলার মাঝখানে ওই বাড়ির এক ছেলে মারা যায়। তো তারপর ওনারও খুব খারাপ লাগে, উনি কিছু বিষয় সম্পত্তি ওনাদেরকে এমনিই দিয়ে দিয়েছে যেটা ওরা জবরদখল করে বেআইনিভাবে রেখেছিল। তো মানুষ কতটা খারাপ ভাবুন, অবশ্যই ওনাদের ছেলে মারা গেছে, সেটা প্রচণ্ড দুঃখজনক একটি বিষয়, কিন্তু এই মারা যাওয়ার সাথে এই ঝামেলার কিন্তু কোনো সম্পর্ক ছিল না। শুধু তাই নয়, মণিরতনবাবুর বাবা কিন্তু নিজের জমি জায়গা কিছু ওদেরকে দিয়েও দিয়েছিল, কিন্তু তারপরেও তাদের রাগ, তাদের প্রতিশোধের হিংসে এগুলো কিন্তু একেবারেই চলে যায় না। তারা ওই জমি জায়গা সব কিছু বেচে, যারা আর কি কাজটা করেছিল তারা কিছুদিন পর ওখান থেকে চলে যায়, অন্যত্র চলে যায়। কিন্তু চলে যাওয়ার আগে তারা একটা খুব নিম্ন রুচির একটা খুব খারাপ কাজ এখানে করে গেছিল। সেটা হচ্ছে যে তারা কোনো একজন তান্ত্রিক, যে সমস্ত তান্ত্রিকরা মানুষের ক্ষতি করে, খারাপের জন্য তন্ত্রবিদ্যাকে কাজে লাগায়, সেরকম একজনকে দিয়ে এই পরিবারের একটা যাতে বস্ত ক্ষতি হয়, যাতে এই বাড়ির যারা বংশধর রয়েছে তাদের ক্ষতি হয়, এই বাড়ির বংশ যাতে নির্বংশ হয়ে যায়, তার জন্য কিন্তু তারা একটা বিশাল যজ্ঞ করিয়েছিল। এবং সেই যজ্ঞে সেই যজ্ঞ কিন্তু আর 5টা সাধারণ যজ্ঞের মতো ছিল না, সেটা কিন্তু একটা খুব মারাত্মক রকমের যজ্ঞ ছিল। এবং সেই যজ্ঞে তারা এক শক্তিকে জাগরণ করে, এবং সেই শক্তি জাগরণ সেটাকে কাল বলা হয় আর কি সেই ভাষায়। তো সেই কাল দিয়ে কালকে ডেকে এনে এই পরিবারে যাতে মারাত্মক ক্ষতি করা যায় সেই কাজটা এরা কিন্তু করে গেছিল, এবং যেটা একেবারেই অন্যায় ছিল। কারণ ওদের বাড়ির যে ছেলে মারা গেছিল তার জন্য কিন্তু এই বাড়ির একটা মানুষও দায়ী ছিল না, প্রথমত। দ্বিতীয় হচ্ছে যে ওই যে জ্ঞাতিগোষ্ঠী যারা এই কাজটা করেছে তারাই কিন্তু বেআইনিভাবে জবরদখল করে ওদের জমি সম্পত্তি নিয়ে রেখেছিল বেশ কিছুটা। তো বুঝতেই পারছেন যে এইরকম একটা কাজ যখন তারা করে তার একটা প্রভাব পড়ে। এবার যেহেতু এই বাড়ির একজনই ছেলে ছিল, বাকি তো 4 বোন ছিল, তো যেহেতু ছেলে এই মণিরতন বাবু ছিল, তার উপরেই কিন্তু এই আক্রোশের প্রথম দিকটা গিয়ে পৌঁছয়। এবং তারা ভাবে যে মণিরতন বাবুর যদি কোনো ক্ষতি হয় বা সে যদি এই পৃথিবী থেকে চলে যায়, তাহলে তার বাবা মা এই শোকটা নিতে পারবে না, আর যে মেয়ে 4টে রয়েছে তাদের তো আজ না হোক কাল বিয়ে হয়ে যাবে। তো বুঝতেই পারত, এবং তার মধ্যে তার 2 মেয়ের বিয়ে হয়েও গেছিল। তো বুঝতেই পাচ্ছেন যে যারা এই কাজটা করেছিল তারা কিন্তু অনেক বুদ্ধি খাটিয়ে কাজটা করে, এবং পুরো পরিবারটাকে নষ্ট করার জন্য, তাদের সুখ শান্তি আনন্দ কেড়ে নেওয়ার জন্য এই কাজগুলো করে। এবং শুধু তাই নয়, ওই ভবাতান্ত্রিক এতটাই প্রবল শক্তিধর ছিলেন, তিনি ওনাকে এটাও বলেন যে আপনি জানেন না, আপনি তো অনেকদিন ধরে আপনার সন্তান, আপনার ছেলে অসুস্থ বলে আপনি অতটা দেখছেন না, আপনার কিন্তু ব্যবসায়ও অনেক ক্ষতি হয়ে গেছে, আপনি সেটা জানেন না। তো তখন ওনার বাবা বলছে, হ্যাঁ আমি কিছুটা বুঝতে পারছি, কিন্তু এখন যেহেতু আমি আমার ছেলেকে নিয়ে অত্যন্ত ব্যস্ত রয়েছে, অত্যন্ত দুশ্চিন্তার মধ্যে রয়েছি, তাই আমি এই বিষয়গুলো কিন্তু তোটা মাথা ঘাটাচ্ছি না। তখন উনি বলেন যে আপনার কিন্তু ব্যবসার ক্ষেত্রেও অনেক আর্থিক ক্ষতি হয়েছে। তো উনি তখন পায়ে ধরেন, এবং ওনার স্ত্রীও আসেন, তিনিও পায়ে ধরে বলেন, বাবা যাই হোক আপনি আমার ছেলেটাকে বাঁচিয়ে দিন, আমাদের টাকা পয়সা যদি চলেও যায়, আমাদের যদি এই জমিদারি নাও থাকে, বিষয় আশয় যদি সব বিক্রিও হয়ে যায়, তাতেও আমাদের কিছুই যায় আসবে না, কিন্তু আমরা চাই আমাদের যেটুকু যা আছে তাই দিয়ে অন্তত আমার সন্তানটা যেন বেঁচে থাকে, সুস্থ থাকে, আমি আর কিচ্ছু চাই না। তো উনি ভবাতান্ত্রিক তখন বলেন যে সেটা আমিও চাই যে তোমাদের সন্তান বেঁচে থাকুক, তোমাদের এই ছেলে, আমি তো দেখতে পাচ্ছি ও খুব ভালো ছেলে, ওর অনেক কিছু করার কথা, ওর অনেক কিছু মানুষের ভালোর জন্য ওর অনেক কিছু করতে হবে, কিন্তু ও এখন যে অবস্থায় পড়ে রয়েছে, যে কাল ওর পিছনে রয়েছে, তাকে কাটানো খুব দরকার, এবং আমাদের হাতে কিন্তু আর সময় বেশি নেই। ও কিন্তু আর খুব বেশি সময় আমাদের মধ্যে থাকতেও পারে আবার নাও থাকতে পারে। তো যেটা করতে হবে খুব তাড়াতাড়ি করতে হবে। তো তখন উনি বললেন যে আমি এখন একটা যজ্ঞে বসবো, আমাকে প্রথমে ধ্যান করতে হবে, ধ্যানের পরে আমি যজ্ঞ করব, তারপরে আমি যা করার করব। তো ওই ভোর রাতেই সমস্ত আয়োজন করা হয়, এবং ওনাদের ওই বাড়ির মধ্যেই যে ঘরে আর কি মণিরতন বাবু ছিলেন ঠিক তার বাইরেই একটা যে দালান মতো ছিল সেখানেই যজ্ঞ শুরু হয়। উনি প্রথমে ধ্যানে বসেন, এবং ওই যে বললাম উনি মা ভবানী, মা ভবতারিণীর পূজারী ছিলেন,
তো তিনিই বলেন যে আমি মাকে বলবো যে মা তুমি এই সন্তানটাকে কেড়ে নিও না। এবং উনি ধ্যানে বসেন। ধ্যানে বসার পরে উনি যেটা জানান যে এই পরিবারের ক্ষতি করার জন্য যে কালকে পাঠানো হয়েছে সে প্রচণ্ড শক্তিশালী। মানে দেখুন, শক্তি যেমন ভালো হয় তেমনি খারাপও হয়। উনি বলেন যে হ্যাঁ, এই শক্তি প্রচণ্ড ক্ষমতাধারী, কিন্তু ভগবানের শক্তির কাছে, পজিটিভ এনার্জির কাছে সেগুলো কিন্তু কিছুই হয় না। যাই হোক, তো এরপরে বললো যে যেভাবেই হোক মণিরতন বাবুকে এই যজ্ঞের স্থানে নিয়ে বসাতে হবে। এবার যে ছেলে শুয়ে আছে কোনো রকমভাবে, তার কোনো হুঁশ নেই, তাকে উঠিয়ে বসানোটা একটা বিশাল বড় ব্যাপার। তো ওনার বাবা বলছে যে আমার ছেলে তো জাগছেই না, আমি তাকে বসাবো কী করে? বলছে না, ওকে বসাতেই হবে, যেভাবেই হোক ওকে বসাতে হবে। দরকার হলে ওর মা ওকে কোলে নিয়ে বসবে এই বড় ছেলেকে, তাও ভালো, কিন্তু ওকে বসাতে হবে, না হলে কিন্তু আমি এই কালের হাত থেকে ওকে বাঁচাতে পারবো না। যাই হোক, তো ওখানে কান্নাকাটি, ওনার মা পা ধরে বলছে বাবা আপনি যেভাবেই হোক আমার সন্তানটাকে বাঁচিয়ে দিন। তো ভবাতান্ত্রিক তিনি সমস্তটা দেখে শুনে তিনিও বলছেন যে আমি যদি সত্যিকারের সাধনা করে থাকি, আমি যদি সত্যিকারের মাকে পুজো করে থাকি, তাহলে মা নিশ্চয়ই এই ছেলেটাকে প্রাণে বাঁচিয়ে দেবেন, এটা আমি তোমাদের বলতে পারি। আর আজ যদি এই ছেলেটার আমি প্রাণ না বাঁচাতে পারি, কারণ আমি দেখতে পাচ্ছি ওর যে ক্ষতিটা করা হয়েছে তাতে কিন্তু খুব বেশিক্ষণ আর ওই শক্তিটা ওকে বাঁচতে দিতে চাইছে না। তো বুঝতে পারছেন একজন বাবা মায়ের পক্ষে সেই সময়টা কতটা ইম্পর্টেন্ট ছিল। যাই হোক, তো এর পরে শুরু হলো সেই যজ্ঞ। এবং ধ্যান ভাঙার পরে যখন উনি যজ্ঞটা শুরু করলেন, উনি তখন মানে ওই ভবাতান্ত্রিক তখন বলছেন যে দেখো, তোমরা কিন্তু সমস্ত ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত রাখবে নিজেদেরকে, এবং আমি যতক্ষণ না বলবো তোমরা কিন্তু কেউ কিচ্ছু করবে না। এবং যেহেতু মণিরতন বাবুর অবস্থা তখন ভীষণই খারাপ, উনি ওনার মায়ের কোলে হেলান দিয়ে কোনো রকমের ঠেকনা দিয়ে ওনাকে রাখা হয়েছিল। তো মণিরতন বাবুর বাবাকে বলা হয় যে আপনাদের যত চাকর বাকর যা আছে তাদের সবাইকে পিছনের একটা ঘরে দরজা বন্ধ করে থাকতে বলুন, এবং আপনি আমার পাশে বসবেন, আমি না বলা পর্যন্ত আপনারা কিন্তু কেউ এক ফোঁটা নড়বেন না। মানে ওনার স্ত্রীকেও বলে যে আপনি শুধু ওকে ধরে থাকবেন, কিন্তু আপনি আর কোনো রকম কিছু, ও যদি আপনাকে কিছু বলেও আপনি সেই কথা শুনবেন না। ও হয়তো আপনাকে কোনো কিছু করতে বলবে, ও হয়তো আপনাকে বলবে যে তুমি আমাকে ছেড়ে দাও, আপনি কিন্তু কোনোভাবে কিছু করবে না যতক্ষণ না আমি আপনাকে বলছি। আর মণিরতন বাবুর বাবাকেও বলা হয় যে আপনিও আপনার আসন থেকে এক ফোঁটা সরবেন। আর আপনি অনেক কিছু দেখতে পারেন, অনেক কিছু আপনার কানের সামনে আসতে পারে, বাট আপনি সেগুলো শুনবেনও না, এবং সেগুলো যদি বা শোনেনও আপনি কিন্তু সেগুলো বিশ্বাস করবেন না। তো ওনারা বললেন ঠিক আছে। এরপরে শুরু হলো সেই যজ্ঞ। এবং এই যে কাল জাগরণ, এই বিষয়টা কিন্তু ভীষণ একটা মারাত্মক জিনিস। ও যেটা লিখেছে যে এই জিনিসটা মানে খুব একটা কমন জিনিস, খুব রেয়ার এটা। আর এগুলো না মানে চট করে কেউ কারোকে করতেও পারে না। মানে ওই আত্মীয়র, ওই জ্ঞাতির, তারা নিজেরাই ওদের জিনিসপত্র, ওদের বিষয় সম্পত্তি নিয়ে নিয়েছিল, কিন্তু শুধুমাত্র ওদের বাড়ির একজন মারা গেছিল বলে সেই রাগে প্রতিহিংসাবশত যে এত বড় একটা ক্ষতি করতে পারে, সেটা না ওরা কেউ স্বপ্নেও ভাবেনি। যাই হোক, তো শুরু হলো সেই যজ্ঞ। এবং সেই যজ্ঞ যখন শুরু হয়, বাড়ির মধ্যে মনে হচ্ছে যেন বিশাল ঝড় উঠেছে। দরজা জানলা মানে মনে হচ্ছে যেন একেবারে কালবৈশাখীর প্রবল ঝড় এলে যেরকম আর কি হয়, সেরকমভাবে দরজা জানলায় আওয়াজ হচ্ছে, জিনিসপত্র পড়ে যাচ্ছে। এবং ভবাতান্ত্রিক তখন মানে অন্যরকম, মানে যেটা আর কি ও শুনেছে ওর দাদুর থেকে, যে মানে পুরো পাড়ার লোকেরা, মানে ওখানে আশেপাশের লোকেরা, তারাও অবাক হয়ে গেছে কয়েকজন, যে এই জমিদার, আর যেহেতু জমিদার বাড়ি, আর বাইরে দুজন ছিল, তাদেরকেও বলা হয়েছিল যে কেউ যেন এই বাড়িতে না ঢোকে। তো ওখানকার আশেপাশেরও কয়েকজন দেখছে যে ওই বাড়ি থেকে এত আওয়াজ আসছে কেন, জিনিসপত্র পড়ে যাচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে। আর এদিকে যেটা হচ্ছে যে যেখানটার কি যজ্ঞ হচ্ছে সেই জায়গায় মানে উত্তাপ বেড়ে গেছে, মানে প্রচণ্ড গরম লাগছে। অত গরম ছিল না, কিন্তু ওই সময় প্রচণ্ড গরম লাগছে।
এবং ভবাতান্ত্রিক বারবার বলছে যে তুমি কিন্তু, মানে ওনার বাবাকে বলছে, ওনার মাকে বলছে যে তোমরা কিন্তু কেউ বিচলিত হবে না, যা হচ্ছে হতে দাও, তোমরা শুধু ভাবো যে তোমাদের ছেলেরকে কিন্তু প্রাণ ফিরিয়ে আনতে হবে, ওর প্রাণ নিয়ে কিন্তু এই কাল যে কোনো মুহূর্তে চলে যেতে পারে, সেখান থেকে ওকে আটকাতে হবে। এদিকে প্রচণ্ড গরম লাগছে, মানে একদম দাউ দাউ করা আগুনের সামনে যদি কোনো মানুষকে বসিয়ে রাখা হয়, তার যে পরিমাণ তাপ লাগবে বা তার যে পরিমাণ গরম লাগবে, এক্স্যাক্ট সেই গরমটা কিন্তু ওখানে বসে সবার লাগছিল। এদিকে যেটা হলো সেটা হচ্ছে যে মণিরতন বাবুর কিন্তু প্রবল শ্বাসকষ্ট শুরু হয়ে গেল এই অবস্থায়। ওনার মা তো প্রচণ্ড বিচলিত হয়ে গেছে, আর তখন ভবাতান্ত্রিকের মানে চোখমুখ অন্যরকম হয়ে গেছে, মানে ওরকম একজন বৃদ্ধ কৃষ মানুষ, সে তখন একদম শটান হয়ে গেছে। সে মানে যখন যজ্ঞ করছে ওনার মানে দেখবার মতো ছিল, ওনার চোখ দিয়ে, ওনার সারা শরীর দিয়ে না পুরো জ্যোতি বেরোচ্ছে। মানে যারা প্রকৃত অর্থে তান্ত্রিক হয় বা যারা প্রকৃত অর্থে শক্তিধর হয় না, তারা যখন এই ধরনের কোনো কাজ করে নিজেদের শক্তিকে কাজে লাগিয়ে করে। এবং সেটা মানে আগেকার দিনে দেখবেন, আমরা যেমন শুনেছিলাম যে ঋষি অরবিন্দ নাকি যখন ধ্যান করতেন নাকি, তখন তার গা থেকে জ্যোতি বেরোতো, এটা কিন্তু আমরা শুনেছিলাম। এরকম অনেক মহাপুরুষের সম্পর্কে আমরা এটা শুনে থাকি। কিন্তু এইটা ওনার মানে যিনি মণিরতনবাবু, যিনি বাবা মা ছিলেন, তারা কিন্তু নিজের চোখে দেখেছিলেন যে সেই মুহূর্তে ওনার শরীর থেকে একটা জ্যোতি বেরোচ্ছিল। এবং যখনই মানে মনে হচ্ছে যেন মণিরতনবাবুর প্রবল শ্বাসকষ্ট হচ্ছে, এই বুঝি প্রাণটা বেরিয়ে যাবে, সেই মুহূর্তে ওনার জ্যোতিটা যেন আরও বেড়ে উঠছিল এবং স্পষ্ট বোঝা যাচ্ছিল, একেবারে যাকে বলে জমে মানুষে টানাটানি বলে না, যেন সেরকম হচ্ছে। আর মণিরতনবাবু ক্রমাগত মায়ের নাম করছে, তার মন্ত্র উচ্চারণ করছে, এবং তত যেন আস্তে আস্তে ওই জিনিসটা মানে যেভাবেই হোক আর কি, মানে মণিরতনবাবুকে যেন প্রোটেক্ট করছে, যেন তার প্রাণটা বাঁচিয়ে রাখার চেষ্টা করছে। এই হতে হতে ওনার বাবা মা দেখেন যে যেখানটা যজ্ঞ হচ্ছে ঠিক তার পাশে হঠাৎ করেই একটা প্রবল ঝড় উঠলো, যেন মানে জাস্ট পাশে জিনিসপত্র সব উলট পালট হয়ে যাচ্ছে, সমস্ত কিছু এদিক ওদিক হয়ে যাচ্ছে। সেই সময় যেহেতু জায়গাটা ফাঁকা ছিল, মানে ও যেটা লিখেছে পৃথা, মানে আমারও বলতে গিয়ে গায়ে কাটা দিচ্ছে, প্রায় 12-14 ফুট উচ্চতার একটা কালো ধোঁয়া, একটা বিশাল বড় কালো ধোঁয়া এসে যেন ওখানটা দাঁড়িয়েছে। এবং ওইটাই ছিল কিন্তু সেই জিনিসটা, ওই কাল, মানে একটা শক্তি বলা যেতে পারে, সেই শক্তিটা প্রবল ক্ষমতা সম্পন্ন। এবং তখন ভবাতান্ত্রিক তাকে বলছে যে মা জানতে চাইছে যে তুই এর ক্ষতি কেন করছিস, এই পরিবারের এত বড় ক্ষতি করার জন্য তুই কেন এলি। তো সে কি বলছে কি না বলছে সেটা কিন্তু বাকি কেউ শুনতে পাচ্ছে না, মানে ওনার মা বা ওনার বাবা তারা কেউ শুনতে পাচ্ছে, কিন্তু ওটা দেখতে পাচ্ছে। এবং ওটা যখন দেখছে, মানে উনি যেটা ও লিখেছে যে রীতিমতো হাত পা মানুষের কেঁপে যাবে, ওই জিনিস সাধারণ কোনো মানুষ সহ্য করতে পারবে না, সহ্য করার কথাও নয়। মানে ওনার মা তো কান্নাকাটি করছে, হ্যাঁ, আর ওনার বাবাকে একটা মন্ত্র উচ্চারণ করতে দিয়েছে এবং হাতে একটা আংটি দিয়ে, একটা ওই কুশের আংটি দিয়ে আর একটা হাতে কিছু একটা দ্রব্য দিয়ে ধরে থাকতে বলেছিল, চেপে বলছিল এটা তুমি ছাড়বে না। তো কথা বলেই যাচ্ছে তান্ত্রিক তিনি, এবং তিনিই লাস্টে বলছেন যে এই পরিবারের কোনো দোষ নেই, তোকে যে এখানে পাঠানো হয়েছে, তোকে যে কাজের জন্য পাঠানো, তুই সেই কাজ করতে এসছিস, সেটা ঠিক আছে, কিন্তু তুই এটা জানিস না যে তোকে এই কাজটা করতে বলেছে, যারা তোকে এখানে পাঠিয়েছে, তারা অন্যায়ভাবে কাজটা করছে। এই একটা সুন্দর ফুটফুটে ছেলে, তুই তার প্রাণ নিয়ে যদি নিস, তাহলে মায়ের কাছে জবাব দিবি কি? এবং দেখুন, প্রত্যেকটা শক্তিই কিন্তু তার একটা মাহাত্ম্য আছে, এবং প্রত্যেকটা শক্তি কিন্তু দেব শক্তির কাছে মাথা নত করে। উনি যখন বলেন যে মা বলছেন যে এই পরিবারের ক্ষতি তুই করতে পারিস না, এটা যদি তুই করিস তাহলে কিন্তু তুই ক্ষতি তো এর করতেই পারবি না, উল্টে কিন্তু তোর ক্ষতি হয়ে যাবে। এবং জানেন তো, একটা কথা আছে, সেটা হচ্ছে যে এই ধরনের শক্তি, এই ধরনের নেগেটিভ এনার্জিকে নিয়ে যারা কাজ করে, তারা কিন্তু মানে ওই শক্তিটা কিন্তু প্রবল শক্তিশালী হয়, তাদেরও কিন্তু নিজস্ব অনেক ক্ষমতা থাকে। কেউ যদি তাদেরকে মানে শুধুই ব্যবহার করে, বা সেই শক্তিকে দিয়ে যদি কোনো মানুষের শুধু ক্ষতি করিয়ে নেওয়া হয়, তখন কিন্তু সেই শক্তি প্রচণ্ড রেগে যায় যে তাকে ভুল কাজ করার জন্য পাঠানো হয়েছে। কিন্তু ব্যাপার হচ্ছে যে সেই শক্তিকে বোঝাতে হয়, তাকে প্রমাণ দিতে হয় যে তোমাকে ভুল কাজের জন্য পাঠানো হয়েছে, তুমি এই কাজটা করতে পারো না, এই কাজটা তোমার করার কথা নয়, এটা তাকে বোঝাতে হয়। এবং ভবাতান্ত্রিক তার শক্তির মাধ্যমে, তার
তন্ত্রর ক্ষমতার মাধ্যমে সে কিন্তু এই জিনিসটা ওই কালকে বোঝায় যে এই পরিবারের কিন্তু ওই ছেলেটির মারা যাওয়ার সাথে কোনো সম্পর্ক নেই, না ওরা ওর মৃত্যুর জন্য কোনোভাবে দায়ী। তাহলে এই ছেলেটাকে এত কষ্ট দেওয়া, এই পরিবারটাকে নির্বংশ কেন করা হবে? এটার তো কোনো মানে নেই। এই পরিবারের লোকেরা সত্যিই খুব ভালো। যখন কালকে এটা বোঝানো হয় তখন না মানে ওই কালো বিশাল মানে 12-14 ফুটের যে কালো বিশাল ধোয়ার কুণ্ডলিটা সেটা ওখানে দাঁড়িয়েছিল চুপচাপ। এবং যখন এগুলো হয় এবং তারপরে উনি কিছু মন্ত্র বলেন, অতটা আর ওরাও তো বুঝতে পারেনি। তো তারপরে নাকি ওই কালো কুণ্ডলিটা মানে যেভাবে টর্নেডো ঘোরে না, ঠিক সেইভাবে যেন বনবন বনবন করে ওই জায়গাটার মধ্যে ঘুরছে। আর এত একটা প্রবল শক্তি, প্রবল একটা মনে হচ্ছে তাঁত বেরোচ্ছে পাশ থেকে, মানে পাশে বসে থাকা যাচ্ছে না। আর তখন মানে আর কি ওই কালকে বোঝানো হয় যখন যে না তোমাকে ভুল কাজের জন্য পাঠানো হয়েছে, তো সঙ্গে সঙ্গে সে কি করে মানে ওনাদের সেই সব পুরোনো আমলের বাড়ি, মোটা মোটা কাঠের দরজা থাকে, হঠাৎ করেই একটা দাম করে আওয়াজ হলো এবং ওনাদের যে ওই যে সদরের যে বড় যে মোটা দরজাটা ছিল কাঠের, সেটা ভেঙে টুকরো টুকরো হয়ে পড়ে যায়। এবং বাড়ির বাইরে যে দুজন কাজের লোক মানে বাড়ির যারা কাজের ছিল তারা দুজন দাঁড়িয়ে ছিল, তারা মানে মনে হলো যেন হুড়মুড়ি ওই কাঠগুলো তাদের গায়ে এসে পড়ে এবং তারা মুখ থুবড়ে পড়ে যায়। এবং তারাও খুব হতচকিত হয়ে যায় যে হঠাৎ করে এরকম একটা মোটা সোটা কাঠের দরজা ভেঙে পড়লোটা কি করে, ওরা কিছুই বুঝতে পারে না। এবং এরপরে সঙ্গে সঙ্গেই উনি কি করেন, ওই যজ্ঞের দেওয়ার পরে, আহুতি দেওয়ার পরে মায়ের নাম করতে করতে, মা ভবতারিণীর নাম করতে করতে ওইটা নিয়ে কপালে ওই ছাইটা নিয়ে মণিরতনবাবুর কপালে ছুঁয়ে দেয়। এবার ছুঁয়ে দেওয়ার পরে উনি কি করেন, উনি বলেন যে আর কোনো ভয় নেই, এবার ও সুস্থ হয়ে যাবে, এবার ওকে স্নান করাও। তো ওকে মানে মণিরতনবাবুকে তখন স্নান করানো হয় এবং স্নান করানোর পরে বলে যে ওকে কোনোরকম একটা শুদ্ধ বস্ত্র, একটা ধুতি পরিয়ে বলছে যে ওকে ওর হাতে ফুল টুল দিয়ে মায়ের উদ্দেশ্যে ওখানে একটা জায়গা করে দেয়, বলে এখানে যেন ফুলটা দিয়ে দেয়। তখনও আর কি ওরকমই খুবই দুর্বল রয়েছে, কোনো রকমের সে চোখটা খুলেছে, বলে যে ওর যা ক্ষতি হওয়ার ছিল সেগুলো সব কেটে গেছে, ওর আর কোনো ভুল কিছু আর ওর সাথে হবে না। এবং সত্যি সত্যি তারপরে মণিরতনবাবু ঘুমিয়ে পড়ে এবং সকালবেলা যখন সে ঘুম থেকে ওঠে, দুর্বল ছিল ঠিকই কিন্তু সে সম্পূর্ণ স্বাভাবিক, সে স্বাভাবিকভাবে খাওয়া দাওয়া করে, সে কথা বলতে পারে। যে ছেলে কথা বলতে পারছিল না, হাত তুলতে পারছিল না, পা নাড়াতে পারছিল না সেভাবে, সে কিন্তু সমস্তটা করতে সমর্থ হয়। এবার স্বাভাবিকভাবেই তখন মানে যখন ছেলেকে সুস্থ হতে দেখেছে তখন বাবা মায়ের মনে একটা বিশাল শান্তি আসে। তো তখন মণিরতনবাবুর বাবা জিজ্ঞেস করেন যে ওটা কী ছিল। তখন উনি বলেন যে ওটা কাল ছিল, এই কালকেই পাঠানো হয়েছিল। তো তখন বলছে তাহলে এটা গেল কোথায়? তো তখন ওই ভবাতান্ত্রিক যেটা বলেন যে কোথায় গেল, বলছে একটু পরেই তোমরা খবর পাবে। এবার ঘটনা যেটা ঘটলো, একদিন পরে খবরটা আসে, কিন্তু ব্যাপারটা কি হয়েছিল এবার আপনারাও ভাবছেন যে কী ব্যাপারটা হলো, হঠাৎ করে ওই জিনিসটা চলে কী করে গেল। ওটা কিন্তু চলে যায়নি। যখন এই ধরনের শক্তিকে কোনো একটা কাজ দিয়ে পাঠানো হয়, তার ভিতরেও তো প্রচুর ক্ষমতা থাকে, সে তখন ভাবে যে আমাকে এই কাজটা দিয়ে পাঠানো হয়েছে, আমাকে এই কাজটা করতে হবে। কিন্তু যখন সে যাকে বলে সুপ্রিম পাওয়ার বা যে মানে বিশাল যে দেবোত্তর শক্তি, মায়ের যে শক্তি, মা দুর্গার যে শক্তি, মা ভবতারিণীর যে শক্তি, সেই শক্তি থেকে যখন সে খবর পায় যে তাকে ভুল কাজের জন্য লাগানো হয়েছিল বা ভুল কাজ করতে বলা হয়েছিল, তখন কিন্তু সে যে এই ভুল কাজটা করেছে তাকে কিন্তু সে ছাড়ে না, কারণ তার উপরে তার রাগ হয় যে কেন আমাকে দিয়ে একটা অন্যায় করানো হচ্ছিল। কারণ সেই শক্তিটার তো কাজই হচ্ছে সেই যে কাজের জন্য তাকে পাঠানো হয়েছে সেই কাজটা করা। এবার সে তো আর বুঝতে পারছে না যে তাকে ঠিক কাজ করানো হচ্ছে তাকে দিয়ে, না তাকে দিয়ে ভুল কাজ করানো হচ্ছে, সেটা তো তার বোঝার মতো ক্ষমতা নেই। কিন্তু ওই যে ভবাতান্ত্রিক, তার শক্তি বলে ওই কালকে ওখানে নিয়ে এসে তাকে যে বললো এবং তাকে যে বোঝালো, এইটা কিন্তু সে সহ্য করতে পারে না এবং সঙ্গে সঙ্গে সে চলে যায় তাকে যে এই কাজটা করিয়েছে। অর্থাৎ সেই যে তান্ত্রিক মারফত ওই ভয়ঙ্কর শক্তিকে জাগানো হয়েছিল এবং এই কাজটা করতে পাঠানো হয়েছিল তার কাছে যায় এবং সেই তান্ত্রিকের কাছে ওদের যে আত্মীয় গেছিল, সেই আত্মীয় মানে যে মেনলি গেছিল ক্ষতিটা করতে বলেছিল, তার কাছে এরা ফিরে যায়। ফিরে গিয়ে এ কিন্তু তার বদলা নেয়
দেখবেন আমরা অনেক সময় শুনি যে অন্যের ক্ষতি করলে নিজের ভালো হয় না। এবার এটার পিছনে কি লজিক থাকে? এটার পিছনে লজিক হচ্ছে এইটাই, শুধু মানে কর্ম তো আছেই, যেমন কর্ম তেমন ফল, সেটা তো আমরা যেমন জানি, ঠিক সেরকমই যদি কোনো শক্তিকে, সেই শক্তিটার তো আর কিছু কাজ নেই, সে শুধু জানে যে আমার এই ক্ষমতাটা আছে, আমি এই কাজটা করব। এবার তাকে দিয়ে ঠিক কাজ করানো হচ্ছে না, তাকে দিয়ে ভুল কাজ করানো হচ্ছে, সে যতক্ষণ এটা জানতে না পারে ততক্ষণ অবধি সে কাজটা করে যায়। কিন্তু যখন তাকে ভবাতান্ত্রিক এটা জানালো এবং তাকে বললো যে তুমি এটা ভুল করছো, তখন কিন্তু সে নিজের ভুলটা বুঝতে পারে, এবং বোঝার পরে সে কিন্তু তাকে যারা এই কাজটা করতে পাঠিয়েছে তাদের কাছে গিয়েই কিন্তু এ নিজের শক্তি প্রদর্শন করে। এবং ফলস্বরূপ যেটা ঘটেছিল সেটা যখন আপনারা শুনবেন, আপনারা কিন্তু রীতিমতো অবাক হয়ে যাবেন। জানেন কি হয়েছিল? ওদের যে আত্মীয় ছিল, সে আত্মীয়, যে আত্মীয় ওখান থেকে সমস্ত জিনিসপত্র বেচে কুচে চলে গেছিল, একদিন পরে, মানে এই ঘটনা ঘটার একদিন পরে ওনাদের কাছে খবর আসে হঠাৎ করেই নাকি সে ভোর রাতের বেলা ঘরে ঘুমোচ্ছিল, তাকে অস্বাভাবিকভাবে মৃত অবস্থায় পাওয়া গেছে, সে মারা গেছে। এবং সে কিভাবে মারা গেছে সেটা কিন্তু ঠিকমতো বোঝা যাচ্ছে না। তাকে দেখে বোঝা যাচ্ছে সে প্রচণ্ড কোনো কিছু দেখে ভয় পেয়েছিল এবং সে কাউকে ডাকতেও পারে, অথচ তার পাশের ঘরেই তার আরও পরিবারের লোকজন শুয়েছিল। এবং তারও কিছুদিন পরে খবর আসে যে দক্ষিণ চব্বিশ পরগনাতেই একজন এই ধরনের তান্ত্রিক, তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে। তার মানে ভাবুন যে এই ধরনের শক্তি নিয়ে, এই ধরনের ভয়ঙ্কর শক্তি নিয়ে যারা কাজ করে তারা নিজেরাও কতটা রিস্কে থাকে ভাবুন তো। একটা মানে নিষ্পাপ ছেলের ক্ষতি করতে এসেছিল এবং ক্ষতি করেও ফেলেছিল প্রায়। যদি সেই সময় উনি না আসতেন, ভগবান হয়তো সেভাবেই চেয়েছিলেন পুরো বিষয়টা হোক, তো ভাগ্যক্রমে কিন্তু মণিরতনবাবু বেঁচে গেছিল। তবে ওই তান্ত্রিক এখানে কিন্তু বলে যে এখানে কিন্তু বিষয়টা শেষ নয়, কারণ ওরা এমন ক্ষতি করেছে যে এর পরের প্রজন্মেরও কারোর কোনো ক্ষতি হতে পারে। তো সেই জন্য বলেন যে এই ছেলে অনেক বড় হবে, এই ছেলে অনেক বড় হবে, অনেক মানুষের ভালো করবে, কিন্তু এই ছেলের যখন বিয়ে হবে, তার যখন কোনো পুত্র সন্তান হবে, তারও কিন্তু একটা মানে ফাড়া আছে, তার একটা ফাড়া থাকবে। এবং সেই ফাড়া, উনি তখন বলেন যে সেই ফাড়া, তখন মানে সবাই খুব মানে চিন্তায় পড়ে গেছে যে মানে এখনও পুরোপুরি অভিশাপটা কাটলো না, কিন্তু তখন উনি বলেন যে ওই ফাড়া আমিই কাটিয়ে দেবো, যখন সময় হবে আমি নিজে এসে সেই ফাড়া কাটিয়ে দেব। এবার যাই হোক, সব তো অনেক বড়ের কথা। মণিরতনবাবু পুরোপুরি সুস্থ হয়ে গেলেন কিছুদিনের পরে, এবং এইটার পরে কিন্তু হঠাৎ করেই উনি কাউকে কিছু না বলে, মানে ওনারা ভিতরে ঘরে গেছেন, উনি বলেন আমি একটু ধ্যান করব। ওই ধ্যান করতে করতে উনি কিন্তু ওই বাড়ি ছেড়ে চলে যান। এবং উনি যখন ওই বাড়ি ছেড়ে বেরিয়ে যান, কেউ ওনাকে দেখেনি, কখন বেরোলো, কিভাবে গেল, কোন দিকে গেল, কেউ যায়, মানে যাকে বলে অন্তর্ধান হয়ে গেলেন। এরপরে এই মণিরতনবাবু অনেক পড়াশুনো করেন, উনি ব্যারিস্টার হননি, কিন্তু উনি ডাক্তার হন। উনি ডাক্তারি পড়েন, এবং ডাক্তারি পড়ে উনি শুধু ডাক্তার হন তাই নয়, উনি গ্রামে শহরে দু জায়গাতেই প্রচুর কাজ করেছেন, প্রচুর মানুষের জন্য উনি মানুষকে আর কি বিনামূল্যে মানে চিকিৎসা পরিষেবা দিতেন। তো উনি অনেক কিছু করেছিলেন। এবং ওনার বিয়ে হয়, বিয়ের পরে এই পৃথা যে ঘটনাটা পাঠিয়েছে, ওনার বাবার যখন 5 বছর বয়স হয়, সেই সময় ওনার বাবা প্রবল অসুস্থ হয়ে পড়েন। এবং এতটাই অসুস্থ হয়ে পড়েন যে বুঝতেই পারছেন যে পৃথার বাবার সময় যখন হয় তখন মেডিকেল সায়েন্সের আরও উন্নতি ঘটেছে, অনেক বেশি ডাক্তারি পরিষেবা বেড়েছে, কিন্তু যেটা ঘটনা ঘটলো সেটা হচ্ছে যে এত জ্বর হয়, এত শরীর খারাপ হয়, সেটা কেন হচ্ছে, কী জন্য হচ্ছে, কিছু কিন্তু বোঝা যায় না। এবং সেই সময় মণিরতনবাবুর যিনি মা ছিলেন তিনি কিন্তু বেঁচে ছিলেন। তিনি তখন আর কি বললেন যে নিশ্চয়ই মানে এটা একটা ব্যাপার হতে পারে, উনি বলেছিলেন যে একটা ভাড়া থাকবে। তো অদ্ভুতভাবে যখন ওনার মানে পৃথার বাবা যখন অসুস্থ হলো, মণিরতনবাবুর ছেলে যখন অসুস্থ হলো, তখন ওরা না মানে মনে মনে ওদের সন্দেহ হয়েছিল যে এতটা অসুস্থ তো শুধু শুধু হয়ে যেতে পারে, নিশ্চয়ই ওই অভিশাপেরই এটা ফলাফল। এবং ওরা তখন মনে প্রাণে প্রার্থনা করতে থাকে যেন ওই ভবা তান্ত্রিক এসে ওনার ছেলেকেও বাঁচিয়ে দেন। এবং অদ্ভুতভাবে কি হয়েছিল জানেন, ও যেটা লিখেছে যে একটা মহিলা ওদের বাড়িতে আসে, হঠাৎ করে একটা মহিলা আসে
এবং মহিলাটি এসে জল চায়, মানে ভিক্ষে চায় না, শুধু জল চায়, বলে যে আমার খুব জল তেষ্টা পেয়েছে, খুব গরমের দুপুরবেলা জল চেয়েছে। তো ওনাকে জল আর মিষ্টি দেওয়া হয়েছিল। ততদিনে ওনাদের তখন আর ওনাদের জমিদারির অতটা নেইও, ইচ্ছে করি আর কি। এই ঘটনাটা ঘটার পরে না মণিরতনবাবুর বাবার মনে অনেক পরিবর্তন আসে। তো উনি অনেক দাতব্য কাজকর্ম করেন, অনেক কিছু দান ধ্যান করে দেন। তো ওনাদের ততদিনে জমিদারিও আর সে অর্থে নেই, আছে মানে বিষয় সম্পত্তি আছে অনেক, কিন্তু ওই জমিদারি আগের মতো আর ওরকম নেই। তো জল মিষ্টি দেয় এবং তারপরে ওই মহিলা হঠাৎ করেই একটা পান আর সুপুরি দিয়ে মানে চলে যায় এবং বলে যে এই পানটা ছিঁড়ে, মানে তোমাদের যে বাড়ির যে ছেলে যে অসুস্থ তাকে পানটা একটু ছিঁড়ে খাইয়ে দাও, আর বাড়ির ওর মা বা বাবা কেউ একজনই পান সুপুরিটা খেয়ে নেয়, দেখবে তাহলে তোমার ছেলে সুস্থ হয়ে যাবে। এবং বলে সত্যি সত্যি ওই মহিলা যে কোথাও উধাও হয়ে গেল কেউ কিন্তু বুঝতে পারলো না। এবং যখন এই মহিলা উধাও হয়ে গেল তখন সবার টনক নড়ে। ভবাতান্ত্রিক এর আগেও যখন প্রথম এই বাড়িতে দেখা দিয়েছিল তখন কিন্তু উনি ভিক্ষুকের বেশে এসেছিলেন, তারপরে কিন্তু উনি ওনার তান্ত্রিক বেশটা মানে বেশটে উনি ধরা দেন। তো যখন এই মহিলা মানে হাওয়ায় যাকে বলে মিশিয়ে গেল ওই পান সুপুরি দিয়ে, তখন সবাই বুঝতে পারে যে নিশ্চয়ই এই ভবাতান্ত্রিকই এসেছিলেন আর কি ওনার রূপ ধরে। তো তখন ভবাতান্ত্রিকের কথা মনে করেই ওরা ওই পানটা ছিঁড়ে পৃথার বাবাকে খাইয়ে দেয় এবং ওনার বাবা আর কি ওই ছেলেটির বাবা অর্থাৎ মণিরতন বাবু তিনি কিন্তু ওই পান সুপুরিটা খেয়ে নিয়েছিলেন। অদ্ভুতভাবে ওই পান খাওয়ার ঘন্টা 2-3-এর মধ্যে কিন্তু ওর বাবা পুরো সুস্থ হয়ে যায়। তখন ওরা 5 বছর বয়স ছিল। তার মানেটা হচ্ছে যে ওই ভবাতান্ত্রিকই কিন্তু ওই মহিলার বেশে এই বাড়িতে এসেছিলেন জল চাইতে। বাট তারপর থেকে আর কোনোদিনই ওইভাবে অস্বাভাবিকভাবে বাড়ির কেউ অসুস্থ হয়নি এবং ওই অভিশাপ একদম চিরতরে মিলিয়ে যায়। তো আজও ওরা ওদের ঠাকুরের যে আসন রয়েছে সেখানে ভবাতান্ত্রিকের নামে ওরা জল দেয়, ফুল দেয়, প্রসাদ দেয় এবং আর কখনোই ওদের পরিবারে কোনো এ ধরনের অঘটন আজ অবধি ঘটেনি। তো এটাই ছিল ঘটনা। কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওগুলো একটু সকলের সাথে শেয়ার করে দিন। খুব ভালো থাকবেন, দেখা হবে আবার পরের এপিসোডে। নমস্কার।